হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে দুটো ঘটনা। প্রথমটা একটা আতুর শালাকে নিয়ে, দ্বিতীয়টা একটা পোষ্যকে নিয়ে। দ্বিতীয় ঘটনাটা শুনে সত্যিই তোমাদের মনটা একটু খারাপ হতে পারে, কারণ এরকমও যে হয় সেটা আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। মানুষ তার পোষ্যকে এতটা ভালোবাসতে পারে। আর প্রথম ঘটনাটা সেরকমই ডেঞ্জারাস একটা ঘটনা। হয়তো দুটো ঘটনাই তোমাদের কাছে ইউনিক লাগবে। তো আর কথা বাড়াবো না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোনটা টুক করে গুজে নাও। এখন আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। দাদা, আজ আবার তোমাকে একটা ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি আমাদের পরিবারের সাথেই ঘটেছে। আমার চাচাতো ভাই ও আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক অলৌকিক ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 20-25 বছর আগেকার। আমাদের গ্রামে বাড়ি। তখনকার দিনে গ্রামে অত ডাক্তার বা হসপিটাল ছিল না। একটা হসপিটাল বলতে ছিল, তাও গ্রাম থেকে 5-6 মাইল দূরে। তখনকার দিনে মা বোনেদের বাচ্চা জন্ম দেওয়ার পুরো দায়িত্বভার দাইমার ওপরই থাকত। অনেক সময় বাচ্চা জন্ম হওয়ার সময় মারাও যেত। তারা এসব বাচ্চাদেরকে আতুর শালায় মাটি চাপা দিত। জানা যায় যেই বাচ্চারা পরে নাকি পেঁচো হয়ে যেত। তারা নিজেদের মধ্যে মারামারি, হাসাহাসি, খেলাধুলো করত। আর কোনো ছোট বাচ্চাকে ওই আতুর শালায় পেলে তার ওপর ভর করত, মানে তাকে ধীরে ধীরে মৃত্যুর কোলে শুইয়ে নিজেদের সাথী বাড়াতো। যাই হোক, এবার ঘটনাটি বলি। আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিট দূরে পুকুরের পাড়ের এক কোণে এই আতুরশালা ছিল। আর পাড়ের দুই দিকে অসংখ্য তাল গাছ। আমার পাকা তালের খুব লোভ ছিল। সকাল সকাল এই পুকুর পাড়ে তাল কুড়োতে যেতাম। অনেক লোক বলতো এখানে নাকি পেঁচোরা খেলা করে। আমরা ভাবতাম ওরা তালের লোভে মিথ্যে কথা বলে ভয় দেখায়। আমি প্রতিদিনের মতো ওই দিনও ভোরবেলায় তাল কুড়োতে গেলাম। কিন্তু আতুরশালার কাছে গিয়ে দেখলাম সত্যিকারের 2-3টে ছোট ছোট কালো বাচ্চা নিজেদের মধ্যে খেলা করছে। আর আমাকে দেখা মাত্রই তারা পাশের ঝোপে লুকিয়ে পড়ল। প্রথমে আমি একটু ভয় পেলাম, কিন্তু পরে মনকে বোঝালাম যে হয়তো শিয়ালের বাচ্চা কিংবা অন্য কোনো বনবিড়াল হতে পারে। পুকুর পাড়ে মাছের লোভে বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। আমি দেখলাম আরও একটা মোটা কালো তাল ওই ঝোপের পাড়ে পড়ে রয়েছে। বলে রাখি, ওই তাল গাছটিকে সবাই বলতো কালি তাল। খুবই মিষ্টি আর সুস্বাদু। আমি লোভ সামলাতে না পেরে ওই তালটি যেই ওঠাতে যাব, দেখি তালটি আমার হাতের স্পর্শ পেয়ে ঝোপের দিকে একটু গড়িয়ে গেল। কিন্তু আমি নাছোড় বান্দা, আমিও কোনো ভয় না করে ঝোপের মধ্যে হাত ভরে তাল কুড়িয়ে আনলাম। তবে দেখি ওই তালের সাথে কিছু আঁচড়ের দাগ, আর আমার হাতেও কয়েকটি লাল দাগ। দেখে মনে হবে কেউ যেন আঁচড়ে দিয়েছে। কিন্তু আমি ভাবলাম ঝোপে হয়তো কাটা গাছের খোঁচাতে এরকমটা হয়েছে। সানন্দে বাড়ি এসে সবাইকে তালখানি দেখালাম। এখন আমরা, মানে আমার চাচা ও আমরা একই সাথেই থাকতাম। আমার চাচার ছোট ছেলেটি মানে রাজা হাসি হাসি মুখে তালটাকে কোলে তুলে নিয়ে বলল, এটা আমার। রাজার বয়স তখন 5 কি 6 বছর। দেখতে খুবই সুন্দর, ফর্সা চেহারা। প্ল্যান হলো এই মিষ্টি তালের কড়া বানানো হবে। তাই তাল ভাঙার পর রাজা তালের একটা আটি দেখে খুব খুশিতে আটিটা খেতে লাগলো। সবাই ওকে নিয়ে বেশ মজাও করলো। কিন্তু বিপদ হলো রাতের বেলায়। রাজা প্রায় মাঝরাতে চমকে চমকে মানে কেসে উঠতে লাগলো। আর ঘুমের ঘোরে বলতে লাগলো, আমি আসছি, আমার খেলা হয়নি, আমি খেলবো, মারবো, তোকে মারবো কিন্তু। ওর মা এবং বোন দেখে ওর গায়ে বেদম জ্বর। মাথায় ভাবল জ্বরের ঘোরে রাজা ভুল বকছে। ওই রাতে ওকে কপালে জলপট্টি দেওয়া হলো। রাজাকে কোলে তুলে বসিয়ে নিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। কিন্তু রাজা শুধু খোলা জানলার দিকে আঙ্গুল বাড়িয়ে বলতে লাগলো, ওই দেখো, ওরা দাঁড়িয়ে আছে, আমি ওদের সাথে যাব, আমাকে ইশারা করছে, আমি খেলা করব, আমাকে ছেড়ে দাও। যাই হোক, রাতটা কষ্ট করে এভাবেই কাটল। সকালে ওকে হসপিটালে নিয়ে চিকিৎসা করে কিছুটা সুস্থ হলো, জ্বরও কমল। কিন্তু এই 4-5 দিন ধরে
ও কিছুই খেতে চায় না, আর রাতে মাঝে মাঝে ওই জানলার সামনে দাঁড়িয়ে থাকে, কাদের সাথে হাসে, আবার জানলার বাইরে হাত বাড়িয়ে কাউকে মারতে চায়। ওর মা বিছানায় ওকে না দেখে ও জানলার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। ওর মা শুধালে রাজা বলে, তোমাকে দেখে ওরা পালিয়ে গেল, তুমি যাও না। আমরা সবাই খুবই চিন্তায় পড়লাম রাজাকে নিয়ে। তখন আমাদেরই বাড়ির পাশের এক মহিলা, মানে সম্পর্কে আমার চাচি হয়, তিনি বললেন, রাজা দিন দিন শুকিয়ে কালো পাতা হয়ে যাচ্ছে, কিছুই খায় না, এভাবে তো আর বাঁচবে না। তখন রাজার মা বলে, বোন, অনেক বড় বড় ডাক্তার দেখালাম, কিন্তু কিছু হচ্ছে না যে। তখন পাশের বাড়ির চাচি বলেন, ও ডাক্তারের অসুখ নয়, আমি বলি কি, ওকে একবার ভরকে দেখালে হতো না? আমাদের গ্রাম থেকে 4-5 কিলোমিটার দূরে গ্রামের একটা মেয়ের ভর ওঠে সপ্তাহের বৃহস্পতিবার, চলো ওখানেই দেখিয়ে নিয়ে আসি। ওই চাচার কথা মতো রাজাকে নিয়ে আমি ও 2 চাচি গ্রাম মোকাম গেলাম। যে মহিলার ভর ওঠে সেই মহিলার কাছে জিন বাবা আসেন। তিনি উর্দুতে বলেন, আমি হিন্দি উর্দু জানি, তাই গেলাম। গিয়ে দেখি মাটির বাড়ি, আর এক ঘরে কালো পর্দা টাঙানো, ভেতরে কে বা কারা বসে রয়েছেন জানি না। আমার এই চাচি তখনকার দিনে 1 টাকা 4 পয়সা দরজার সামনে রাখলেন। আমরা দরজার বাইরে বসে আছি, চাচির কোলে রাজা বসে। কিছুক্ষণ চুপচাপ, তারপর ভেতর থেকে এক গম্ভীর পুরুষ মানুষের গলা ভেসে এলো। তিনি বললেন, লড়কা, মানে ছেলের কেস। আমি শুধু একটা হ্যাঁ বললাম। তারপর উনি উর্দুতে যা বলতে লাগলেন তার সারমর্ম এরকম, তোরা যে ছেলেটাকে মেরে এনেছিস, জানিস না রোজ রাতে ওরা তোদের ছেলেটাকে নিয়ে যেত, আর যেদিন নিয়ে যেতে পারতো না সেদিন জানলার সামনে খেলা করত। আমি এসব শুনে কৌতূহল নিয়ে সামনের দিকে এগিয়ে কালো পর্দায় চোখ লাগিয়ে দেখতে গেলাম ভেতরে কে আছেন। আর সেই মুহূর্তে ভীষণ এক গর্জন করে ভেতর থেকে তিনি বললেন, বেয়াদব, চলে যা, চলে যা ভেতর থেকে, বেয়াদব কোথাকার, এখান থেকে বাচ্চা নিয়ে চলে যা। আর এই বেয়াদবির জন্যই ওই নাপাক পেঁচো তোদের বাড়িতে বাসা বেঁধেছে। ওরা সারাদিন তোদের কুল গাছের নিচে ফুলের বাগানে লুকিয়ে থাকে, আর রাত হলে এই বাচ্চাটাকে ডেকে নিয়ে যায়। আমার চাচি তখন কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, অনেক আশা করে তোমার কাছে এসেছি বাবা, গরিবের ছেলেটার জ্ঞান ফিরিয়ে দাও বাবা, এ বাচ্চা অবুঝ, আমরা ওর হয়ে মাপ চাইছি, ওর বেয়াদবি মাপ করুন। বোঝা গেল জিন বাবা কিছুটা নরম হলেন। তিনি বললেন, যেদিন ওই তালখানা বাড়িতে আনেন সেদিন থেকেই ওই পেঁচোর বাচ্চারা ওর পেছনে আসে, আর তারপর থেকেই রাতে এই বাচ্চার ওপর নজর দেয়। আর আমাকে বলল, তুই জানিস না যে তোর হাতে ওরা আঁচড় কেটেছিল? আমি তার মুখে এই সমস্ত কথাবার্তা শুনে চমকে উঠলাম। আমাদের সাথে ওই দিন থেকে যা যা ঘটেছিল তিনি সব বলে দিলেন, আর বললেন, শোন, এই বাচ্চা 10 দিনের মধ্যে আবার আগের মতো ঠিক হয়ে যাবে, তবে আমি যা যা বলছি তাই করতে হবে। এই বলে তিনি 2 খান তাবিজ ঘরের ভেতর থেকে সামনে ফেলে দিলেন। বললেন, একখানা তাবিজ এই বাচ্চার গলায় পরিয়ে দিবি, আর অন্যটা ঘরের পশ্চিম দিকের জানলার শিকে বেঁধে রাখবি, আর এই পাখির পালকটা রেখে দে। বলতে বলতেই দেখি আমাদের মাথার ওপর থেকে একখানা সুন্দর সাদা ধবধবে পালক আমাদের সামনেই রাজার মাথায় পড়ল। যেমন টিয়া পাখির পালক হয় এতটা বড়, তবে পালক দেখে মনে হচ্ছিল যেন রেশমের সুতো দিয়ে বানানো। তিনি বললেন, রোজ রাতে শোয়ার সময় পালকটা বাচ্চার মাথা থেকে বুক পর্যন্ত ছোঁয়াবি, তারপর ওই বালিশের তলায় রেখে দিবি, আর 10 দিনের মাথায় ভালো হয়ে গেলে এই বাচ্চাকে নিয়ে যে কোনো পুকুরে, অঘাটে মানে যেখানে মানুষজন পুকুরে নামে না, সেখানে বাচ্চার হাতে পালকটা দিয়ে পানিতে ভাসিয়ে দিবি। আর যদি দেখিস পালকটা ডুবে গেছে, তাহলে বুঝবি বাচ্চার সব বিপদ কেটে গেছে। আর পালক যদি ভেসে যায়, তাহলে বুঝবি ওরা এখনও ওকে ছাড়েনি, ও বাচ্চাকে নিয়েই যাবে। আমরা ওনার সব কথা শুনে শুকরিয়া আদায় করে বাড়ি চলে এলাম। ইনার কথা মতো সব রকম কাজ করতে লাগলাম। দেখতে দেখতে 7 দিনের মধ্যেই রাজা পুরো সুস্থ ও আগের মতন হয়ে উঠেছে। তবুও 10 দিন পর আমি ওকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ওর হাতে পালকটা দিয়ে ভাসিয়ে দিতে বললাম।
আর কি আশ্চর্য বিষয়, কয়েক সেকেন্ডের মধ্যে পালকটা টুপ করে ডুবে গেল। আর আমরা আনন্দে বাড়ি নিয়ে এলাম। আমার চোখের কোণ বেয়ে 2 ফোঁটা পানি এলো। আমি রাজাকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে এলাম। আমারই ভুলে রাজার এই অবস্থা হয়েছিল। আমি নিজেকে মাপ করতে পারছিলাম না। আর একটা কথা দাদা, তোমরা বা আমাদের শ্রোতা বন্ধুরা হয়তো জানে না যে আতুরশালা কী জিনিস। এটা হলো যে মায়েদের বাচ্চা প্রসব হওয়ার পর যেসব নোংরা কাপড় ও বাচ্চার দেহ সাফ করার সরঞ্জাম, নাড়ি কাটার ব্লেড, এইসব নোংরাগুলো যেখানে ফেলা হয় সেটাকেই আতুরশালা বলে। আর দাইমা বলতে দাত্রী মাতা, যে নির্দিষ্ট জায়গায় গিয়ে হাঁড়িটাকে ওপর করে ঢেকে রেখে সোজা পুকুরে ডুব মেরে নিয়ে ধুয়ে পবিত্র হয়ে ভিজে কাপড়ে বাড়ি আসত আর প্রসূতির সেবা যত্ন করত 4 দিন। আজ রাজা 25 বছরের। আমার এই ঘটনাটি শোনালে রাজাকে আমি উপহার স্বরূপ প্রেজেন্ট করব। হয়তো ও এবং ওর স্ত্রী খুবই খুশি হবে। বড় আশা রাখছি দাদা তোমার এই মিষ্টি মধুর গলায় ঘটনাটি শুনতে পাবো। আজ এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ছিল আতুরশালার পেঁচো। পেঁচো কী জিনিস আমি জানি না, হয়তো আঞ্চলিক ভাষায় ওখানে পেঁচো বলে, আর আমরা হয়তো সেটাকেই কাচ্চা কালুয়া বলি। ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এই কাচ্চা কালুয়া নাকি খুবই ডেঞ্জারাস হয়। এবং তোমরা হয়তো আলিয়ার ঘটনা শুনেছো, তাই না? আলিয়া কী জিনিস জানো কি? আলিয়া হলো এমন একটা জিনিস যারা রাস্তা ভুলিয়ে মেরে ফেলে। আলিয়া খুবই ডেঞ্জারাস। আলিয়ার মতন আর একটা জিনিসও আছে যেটাকে আমরা ভুলো ভূত বলি, হয়তো সেটাকেই আলিয়া বলে। মানে খুবই সিমিলার একটা জিনিস। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দেখছো মানে তুমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছ এবং তুমি রাস্তাটা চিনতে পারছো। আলিয়ার ক্ষেত্রে কী হয়, তুমি রাস্তাটা চিনতে পারছো, বাট তুমি যেভাবেই যাও না কেন তুমি আবার সেখানে এসে পৌঁছাবে। আর ভুলো ভূতের ক্ষেত্রে হয়তো তুমি রাস্তাটাই ভুলে গেছো, মানে কোথায় যাচ্ছ তুমি কিছু বুঝতে পারবে না। এটাই হচ্ছে দুটোর মধ্যে একটু পার্থক্য, আমি যতদূর বুঝি। হয়তো অন্য কিছু হতে পারে, আমি যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট করে জানাও। এই আলিয়ার চক্করে পড়ে অনেকেই মারা গেছেন শুনেছি, যেগুলো তোমরা আগেও ভৌতিক কথা পরিবারে শুনেছ। আশা করছি এই ঘটনাটাও তোমাদের ভালো লেগেছে। আতুরশালা এই টার্মটা খুব একটা নতুন টার্ম হতে পারে তোমাদের কাছে, কিন্তু আতুরশালা গ্রামের দিকে সত্যিই বলে। আর নির্দিষ্ট একটা জায়গা থাকে। আমাদের শহরে তো এইসব কিছু হয় না, মিউনিসিপ্যালিটির বিষয়গুলো যেগুলো আসে, গাড়িপত্র হেনাতেনা বা কোনো যদি নদীর ধার থাকে সেখানে গিয়ে ফেলে দেয়। আর এখন তো সব কিছু হাসপাতালে হয়, তো এইসব দায়মা টাইমা এখন আর কেউ এই রিস্কটা নেয় না। আর সেই সব নোংরা ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো তো হাসপাতালে সব কিছু হয়ে যায়। যাই হোক, ঘটনাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হাই অমিতদা, আমি আমার নিজের নামটা এই ঘটনায় প্রকাশ করতে অনিচ্ছুক, তাই তুমি আমার নামটা এই ঘটনায় নিও না। আজকে আমি তোমাকে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা শুনে তোমার কতটা ভয় লাগবে জানি না, কিন্তু কষ্ট হবে আর মানুষ হিসেবে অনেক গর্বিত হবে, এটুকু বলতে পারি। বেশি কথা বাড়াবো না আর বেশি প্রক্সিও দেব না, সরাসরি ঘটনায় চলে যাব। এই ঘটনাটা আমার এবং আমার হাজবেন্ডের সাথে ঘটেছে। ঘটনার শুরুতে বলে রাখি, আমি প্রচণ্ডভাবে পেট লাভার, বলতে পারো আমি পেট অ্যাডিক্টেড। আমার বাড়িতে প্রায় 15টি দেশি পোষ্য আছে আর 2টি বিদেশি পোষ্য আছে। অবশ্য তারা কেউই আমার চেনা নয়, প্রত্যেককেই আমি উদ্ধার করেছি। বর্তমানে তারা আমার সাথেই রয়েছে। ঘটনাটা তখনকার যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। বছরখানেক আগে আমরা গিয়েছিলাম দার্জিলিং পাহাড়ে ঘুরতে। জীবনের প্রথম পাহাড় দর্শন। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমাদের এই ট্রিপটার জন্য। যথারীতি আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাই জলপাইগুড়ি, সেখান থেকে দার্জিলিং। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমরা হোটেলে গিয়ে চেক ইন করি, তারপর চাবি নিয়ে সোজা রুমে চলে যাই। যেহেতু আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই জন্য রুমে এসে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি।
যখন ঘুম ভাঙে তখন মোটামুটি বিকেল 5টা বাজে। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে আশেপাশে বেরোই কিছু টিফিন করার জন্য। আমরা একটা ছোট মোমোর দোকানে গিয়ে 2 প্লেট মোমো অর্ডার দেই। কিছুক্ষণ বাদে আমাদের অর্ডার করা মোমো তার সাথে স্যুপ এবং মেয়োনিজ চলে আসে। প্রথম মোমো আমি মেয়োনিজের মধ্যে লাগিয়ে মুখে পুরতে যাব, এমন সময় আমি দেখতে পাই একটা দেশি কুকুরের বাচ্চা, অর্থাৎ আমাদের কলকাতায় যেরকম ধরনের কুকুর দেখতে পাওয়া যায় সেই কুকুর 4 থেকে 5 মাস বয়সী হবে, সে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার গায়ের দিকে তাকালে আমি বুঝলাম প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে এবং শীতে কাতর হয়ে আছে। আমার ভীষণ অবাক লাগলো, কারণ সচরাচর পাহাড়ি অঞ্চলের কুকুরদের গায়ের লোম গরম অঞ্চলের কুকুরদের গায়ের লোমের তুলনায় একটু বড় হয়ে থাকে। আশেপাশে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করলাম এর মালিক আছে কি না, কারণ ওর গলায় একটা বেল্ট ছিল। এটার থেকে পরিচয় পাচ্ছিল যে ওর একটা পরিবার বা মালিক আছে। আমি মোমোর দোকানের লোকটিকে জিজ্ঞেস করলাম এই কুকুরটি কোথা থেকে এলো। তিনি আমাকে যেটা বললেন সেটা শুনে সত্যি বলতে দাদা আমার ভীষণ খারাপ লেগেছিল। তিনি আমাকে বললেন এই কুকুরটি 1 মাস ধরে এখানে রয়েছে। এই গোটা পরিবারের সাথে এখানে এসেছিল ঘুরতে, অর্থাৎ এই নিজের মালিক এবং মালিকের পরিবারের সাথে দার্জিলিংয়ে ঘুরতে এসেছিল। কোনো একটা কারণে ওর ফ্যামিলির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তার বাড়ির সবাই মারা যায় এবং এই বাচ্চাটি এখানেই রয়ে যায়। ওনাদের বাড়ির লোক যারা লাশ নিতে এসেছিল তারা কেউই এই কুকুরটিকে নিতে চায়নি, তাই জন্য এখানেই ছিল। আর কেনই বা নিয়ে যাবে? আমাদের দেশে তো পাড়িয়াদের মর্যাদা নেই। এটা যদি অন্য জাতের কোনো কুকুর হতো তাহলে কেউ না কেউ নিয়ে চলে যেত তাদের বাড়ির শো কল্ড শো আপ করতে। আমি মোমোর দোকানের মালিককে বললাম আমি এই বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আমি একজন রেস্কিউ টিমের সাথে কাজ করি। যতদূর বুঝলাম এই পরিবেশের সাথে মানিয়ে নিতে কোনোভাবেই পারছে না। শীতে প্রচণ্ডভাবে কাতর, বেশি দিন বাচ্চাটা এখানে থাকলে মারা যাবে। এই বলে আমি আমার বাচ্চাদের ছবি দেখাই। এর পাশাপাশি আরও 4-5 জন আশেপাশের দোকানদার এলেন এবং সবাই মিলে আলোচনা করে জানালেন যে আমরা বাচ্চাটিকে নিয়ে যেতে পারি কি না। আমি তো বেজায় খুশি। আমি হোটেলের মালিকের সাথে কথাবার্তা বলে নিলাম, তার কোনো অসুবিধে নেই। তবে তাতে যদি বাচ্চাটি কোনো জিনিসপত্র নষ্ট করে ফেলে সেটার ভরপাই আমাকেই করতে হবে। অবশ্য তাতে আমার কোনো আপত্তিও নেই। আমি রাজি হয়ে গেলাম আর বাচ্চাটিকে নিয়ে হোটেলে চলে এলাম। হোটেলে নিয়ে এসে গরম জল করে বাচ্চাটিকে ভালো করে স্নান করালাম। এরপর ওর জন্য আমার একটা নতুন কম্বল ওকে দিলাম শোয়ার জন্য। বাচ্চাটি প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তাই জন্য ওকে কিছু খাবার খেতে দিলাম। এরপর আমরা যে কদিন ঘুরেছি বাচ্চাটিকে নিয়েই আমরা গোটা দার্জিলিং শহর ঘুরেছি। যেই দার্জিলিং দেখার জন্য বাচ্চারা এখানে এসেছিল তার পরিবারের সাথে, তাদের সাথে না ঘুরতে পারলেও আমার সাথে কিন্তু পুরো দার্জিলিং ঘুরেছে। এগুলো বলছি তার কারণ আছে, পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবে। এরপর আমরা যথাসময়ে বাড়ি চলে আসি। আমরা ট্রেনে করেই আসি আর প্ল্যাটফর্মে আমরা বলেই দিই যে আমরা একটা বাচ্চাকে নিয়ে যাব রেস্কিউ করে, তাদের কোনো আপত্তি আছে কি না। ও কথায় কথায় তো ওর নাম বলতেই ভুলে গেছি। যেহেতু মোমো খেতে গিয়ে ওকে আমরা দেখেছিলাম তাই জন্য ওর নাম আমরা দিই মোমো। তার চোখ ছোট, গায়ের রং সাদা আর কালো মিক্সচার। এক নজরে দেখলে ডালমেশিয়ানের বাচ্চা বলে মনে হবে। আচ্ছা, তো ও এতদিনে আমাদের সাথে বেশ সহজলভ্য হয়ে উঠেছিল। ওর পিঠের দিকে যে কটা ক্ষত ছিল সেটাতে আমি মলম লাগিয়ে লাগিয়ে অনেকটাই সুস্থ করে দিয়েছিলাম। এরপর ওকে আমরা বাড়ি নিয়ে চলে এলাম। বাড়ি এসে আমার বাড়ির লোক প্রচণ্ড খুশি মোমোকে পেয়ে। আমার বাড়ির বাকি বাচ্চাগুলোও নতুন সাথী পেয়ে খুবই খুশি, কারণ ওদের অভ্যেস আছে। আমরা থাকার জন্য ব্যবস্থা করে দিই। এরপর থেকেই মোমো আমাদের বাড়িতেই থাকতে শুরু করে। আমরা যেদিন বাড়িতে এসেছি তার 2 দিন পর থেকে শুরু হয় এক অদ্ভুত বিষয়। সেটা হলো আমার বাড়ির বাচ্চারা প্রচণ্ড শান্ত। তারা রাত্রিবেলা কেউ খুব বেশি কারণ ছাড়া চিৎকার চেঁচামেচি করে না। কিন্তু আমার বাড়ি আসার পর থেকে মোমো বাদে বাকি বাচ্চাগুলো এদিকে মুখ করে চিৎকার করত। তবে কি অদ্ভুত বিষয়, মোমো সেই দিকে তাকিয়ে লেজ নাড়াত, যেন সে তার প্রিয় মানুষকে পেয়ে গেছে। বিষয়টা আমার প্রথম অদ্ভুত লাগত। দাদা, বলা বাহুল্য এর কিছুদিন বাদে শুরু হয় আরও বাজে বাজে ঘটনা। একদিন একটু কারণবশত আমরা বাড়িতে কেউই ছিলাম না।
বাড়িতে এসে দেখি মোমোর পায়ের একটা পাশ অল্প সামান্য কেটে গেছে। আমরা বুঝলাম যে আমার বাড়ির কোনো বাচ্চা অ্যাটাক করেছিল বা মারামারি করার ফলে এই ঘটনাটা হয়েছে। আমি প্রত্যেককে বকা দিই ওকে মারার জন্য, কারণ আমি জানতাম না যে আসলে কে মেরেছে। আর প্রত্যেকেই অবলা, কেউই কথা বলতে পারে না। সবাইকে আমি একসাথে বকে দিলাম যেন মোমোকে কেউ না মারে। আমি সত্যি বলতে মোমোকে একটু আলাদাই ভালোবাসতাম, কারণ সে নিজের পরিবারের মৃত্যু দেখেছে। বাকি বাচ্চাদের সাথে অনেক খারাপ ঘটনা হয়েছে ঠিকই, কিন্তু তাদের বেশিরভাগ জনই আছে যাদেরকে বাড়ি থেকে শুধু বেরিয়ে করে দেওয়া হয়েছে। কিন্তু যে বাচ্চাটা নিজের চোখের সামনে নিজের পরিবারের মৃত্যু দেখেছে সেটা একদমই আনএক্সপেক্টেড। আর আমরা বুঝতে পারি যে সেই পরিবারটাও মোমোকে খুব ভালোবাসত, কারণ নয়তো কেউ নিজের বাড়ির বাচ্চাকে এইভাবে ঘুরতে নিয়ে যায় না। সচরাচর আমি দেখিনি কোনোদিনও সেভাবে। অনেকেই নিয়ে যায়, বাট 100 জনের মধ্যে 80 জনই নিয়ে যায় না, হয়তো ওই 20 জনই নিয়ে যায় বা তারও কম। তো যথারীতি সন্ধেবেলা আমি এসে দেখি আবার মোমোকে মেরেছে। প্রত্যেককে বকা দিয়ে চুপ করিয়ে দিই। সেদিন রাত্রিবেলা আমার অন্য একটা বাচ্চা ভূতু, সে প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিল। হঠাৎ করে অন্যান্য কোনো বাচ্চা কান্নাকাটি না করলেও সে প্রচণ্ড কান্নাকাটি করছিল। আমি ওর কাছে গেলাম, গিয়ে আমি দেখলাম ওর পিঠের ওপর অনেকটা জায়গা ফুলে রয়েছে। যেন মনে হচ্ছিল যে কেউ ওকে কিছুক্ষণ আগে বেল্ট বা কোনো শক্ত জাতীয় কিছু দিয়ে মেরেছে, আর এমনভাবে মেরেছে যে ওর পিঠের কাছটা ফুলে গিয়েছে। আমি বুঝতে পারলাম না যে কে ভূতুকে মেরেছে। এরপর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতাম যে কেউ যদি মোমোকে মারত, সে কোনো না কোনোভাবে বিপদে পড়ত। একদিন আমি মোমোকে ভাত খাওয়ানোর জন্য ঠাস করে একটা চড় মেরেছিলাম পিঠের মধ্যে। সেদিন রাত্রিবেলা আমি স্পষ্ট অনুভব করেছিলাম কোন একটা চাপ আমার পিঠের ওপর উঠে দাঁড়ালো, ঠিক যেন কোনো মানুষ তার দুপায়ে ভর দিয়ে আমার পিঠের উপর দাঁড়ালো এবং একবার আমার পেছনে পড়ে লাফিয়ে নেমে গেল। সাথে সাথে সেকেন্ডের মধ্যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি ওঠার চেষ্টা করে বুঝলাম যে আমি উঠতে পারছি না। আমি আমার হাজবেন্ডকে বললাম আমার পিঠটা দেখতে। সে দেখলো যে একটা মোটা কিছু দিয়ে মারলে যেরকম কালশিটে দাগ পড়ে যায়, সেরকম ওর পিঠের মধ্যে কালশিটে দাগ। এভাবেই আস্তে আস্তে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে এরকম ঘটনা হতে লাগলো। ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গিয়েছে মোমো। একদিন সে রাত্রিবেলা ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছিল। আমি তখন অঘোরে ঘুমোচ্ছিলাম এবং ঘুমের ঘোরে আমি মোমোকে ঘর থেকে চলে যেতে বলেছিলাম। পরে আমার হাজবেন্ড উঠে ওকে কিছু খাবার দেয়, কিন্তু সেদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে একটা ভদ্রলোক এসে আমাকে বলছে, আমার ডালিকে নিয়ে এসে তোরা এভাবে কষ্ট দিচ্ছিস। তোরা যখন দার্জিলিং থেকে ওকে নিয়ে এসেছিলিস আমি ভেবেছিলাম আমার ডালি তোদের কাছে ভালো থাকবে, কিন্তু আজকে ও তোর কাছে খেতে চাইলো বলে তুই ওকে ঘর থেকে বের করে দিলি। আমার ডালিকে আমি নিয়ে যাব আমার সাথে, ও আমি ছাড়া কারো কাছেই ভালো থাকবে না। সত্যি দাদা, বড্ড আশ্চর্য জিনিস। পরদিন সকালবেলা উঠে আমি দেখি মোমো আর এই পৃথিবীতে নেই। কোনো শরীর খারাপ নয়, কিচ্ছু নয়। হঠাৎ করেই মোমো চলে গেল। বাড়ির সবাই বলল যে ওর স্ট্রোক হয়েছে, কিন্তু আমি তো জানি ওর কোনো স্ট্রোক হয়নি, ওকে ওর মালিক নিয়ে গেছে। আমি বুঝলাম যে ওর নাম আসলে মোমো নয়, ওর নাম ডালি। ভালো থাক আমার মোমো আর ওদের ডালি। এখনও মাঝে মধ্যে মোমোর কথা প্রচণ্ড মনে পড়ে। এই স্টোরিটা লেখার সময় প্রত্যেক মুহূর্তে আমার চোখ থেকে জল বেরোচ্ছিল, তবুও তোমাকে ঘটনাটা শেয়ার করলাম। দাদা, যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। শেষে আমি একটাই কথা বলতে চাই যে একটা মানুষ মৃত্যুর পরেও ফিরে আসে নিজের কাছের মানুষদের পাওয়ার জন্য। তবে এখানে মানুষ বলা ভুল হবে, কারণ মোমো কোনো মানুষ ছিল না, কিন্তু তবুও তিনি ফিরে এসেছিলেন নিজের ডালিকে দেখতে। ধন্যবাদ দাদা, অনেক ভালো থেকো, ভুল ত্রুটি মার্জনা করো। বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা। সত্যি দ্বিতীয় ঘটনাটা শুনে আমারও মনটা কেমন যেন একটু খারাপের দিকে গেল। সত্যি এরকমও হয় পৃথিবীতে, মানুষ তার পোষ্যকে এতটাও ভালোবাসতে পারে? সত্যি ভাবাই যায় না। আশা করছি দুটো ঘটনাই তোমাদের আজকে ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি
তারা যুক্ত হয়ে যাও, আর যারা অলরেডি যুক্ত আছো তারা বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে দুটো ঘটনায় সেরা ছিল আর ইউনিকও ছিল। সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে রাহুল, সেও লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে রাকেশ এসডি, নন্দিনী রয়, সোমা রয়, লিখেছে এসে গেছি এবং লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, শুভ ভক্ত, লিখেছে হাই অমিতদা, বৃহস্পতিবার ঘটনা আসেনি কেন, তুমি ভালো আছো তো? ভালো আছি, বাট তোমরা তো অতটা শেয়ার করছো না, তাই জন্য রাগ করেছি, ওই জন্য আসেনি। না ফান করলাম, আদতে শরীরটা একটু খারাপ ছিল। তারপরে কমেন্ট করেছে শাহরুখ আলী, তনয় দাস, বদমাস, কবিতা চৌধুরী, শুভাশিস ঘরামি, এসকে শফিকুল হোসেন, মিষ্টি পাখি, শয়তান বাচ্চা, ফিশিং লাইফ, লিখেছে দাদা তোমার ভয়েসে ঘটনা শুনতে চলে এলাম, একবার হ্যালো শফিজুল বলো। হ্যালো শফিজুল। তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না, লিখেছে হ্যালো দাদা কেমন আছো, কালো জাদুর ঘটনা দাও। আচ্ছা যদি আসে তাহলে অবশ্যই পাঠাবো। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, মধুমিতা সিং, লিখেছে অনেক দিন পর চলে এলাম ভূতের রাজ্যে। তারপরে কমেন্ট করেছে রাকেশ এইচডি, লিখেছে অপেক্ষা করছি। চমকি ঘোষ লিখেছে বৃহস্পতিবার ঘটনা দাওনি কেন ভাই, আদতে শরীরটা একটু খারাপ ছিল। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, ব্যাডদীপ পাল, বিদিশা ঘোষ, লিখেছে হ্যালো অমিত কেমন আছো, আমরা ভালো আছি, খুব ভালো লাগলো তোমার প্রেজেন্টেশন। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, সুমিত তোমার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তারপরে কমেন্ট করেছে রাকেশ পাসমান, বিশ্বজিৎ দাস, বাপন কুমার, অঞ্জলি মণ্ডল, সৌরভ সাহা, জয়ন্তশীল, সুপ্রিয়া দাস, পাপড়ি দোলা, লিখেছে দাদাভাই তোমার জন্যই অপেক্ষায় ছিলাম। তারপরে কমেন্ট করেছে জয় রয়, লিখেছে খুব সুন্দর লাগছে দাদা, আমার নামটা তোমার মুখে একবার বলবে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস, লিখেছে দাদা চলে এলাম, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বিক্রম পাল, লালটু ধালাই, শ্রীমন্ত মল্লিক, অঞ্জলি মণ্ডল, গোবিন্দ ধারা, স্বপ্না বাজেল, রিয়াক্ট ভিডিও, রোহিত রয়, রোহন দাস, মনীষা শেট্টি, অর্ঘদীপ সাহা, মাম্পি, শুভ ভাই, সঙ্গীতা ডলুই, জয়া বণিক, আশিস কোলে, গীতা গোস্বামী, লিখেছে ভাই তোমার জামাইবাবু শরীর খারাপ, কালকে শুনবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই গো। তারপরে কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী, জয় সাধু খান, পাপিয়া বর, দেবাশিস বাগচি, এমডি মন, ক্রেজি উর্বাসী ওয়ার্ল্ড, নিতু কুমার, তুষার রয় গেমিং, প্রতনু ব্যানার্জি, রিতম মালিক, অভিজিৎ দে, রিঙ্কু চৌধুরী, রঞ্জিত দাস, লিখেছে দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এরকমই আরও অসংখ্য প্রিয় বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।